হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু চাকরি সমাধান। আজকে আমরা কভার করব হিস্ট্রির পার্ট 1, যাতে আমরা 100 টাকা WBCS এর জন্য কোশ্চেন কভার করছি, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবং যেগুলো প্রিভিয়াস ইয়ারেও এসছে। ঠিক আছে, এই কোশ্চেনগুলো রিপিট হওয়ার চান্স খুবই বেশি। অলরেডি আমাদের চ্যানেলে জিকে রিভিশন সিরিজ চলছে, পার্ট 11 পর্যন্ত কভার করা হয়ে গেছে। তোমরা প্লে লিস্টে গিয়ে এই রিভিশন সিরিজটা দেখে নিও। এগুলোর প্রত্যেকটা পার্টে 50টা করে কোশ্চেন্স কভার করা হয়েছে এবং প্রত্যেকটা 50টা কোশ্চেনের ভেতর হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, এগুলো সব কটা সাবজেক্টই কভার করা হয়েছে। তো তোমরা যদি এইটা না দেখে থাকো, প্লে লিস্টটা অলরেডি অ্যাভেলেবেল আছে চ্যানেলে, সেটাও দেখে নিতে পারো। এবং যদি তোমাদের সাবজেক্ট ওয়াইজ কোনো ডাউট থাকে, ধরো হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, সেই সাবজেক্ট ওয়াইজও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সে প্লে লিস্ট আপডেটেড আছে, সেটাও গিয়ে তোমরা দেখতে পারো। ঠিক আছে, চলো আজকের ভিডিও স্টার্ট করা যাক। আজকের ভিডিওতে আমরা 100টা কোশ্চেন কভার করব। সেটা হচ্ছে WBCS প্রিলিমসের জন্য, বা WBCS তোমার পিএসসি যে তোমার মিসলেনিয়াস এক্সাম আসছে তার জন্য খুব হেল্পফুল। তো তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে দিও এবং এবং প্লেলিস্টে থাকা ভিডিওগুলো অবশ্যই দেখো পরীক্ষার আগে, খুবই ইম্পর্টেন্ট ওগুলো। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক। ফার্স্ট কোশ্চেন দেখো, বলছে হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেছিল? হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেছিল? হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেছিল? উত্তর হচ্ছে দয়ারাম সাহানি। দয়ারাম সাহানি 1921 সালে হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিল। এবং আরেকজনকে নাম ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে মনে রাখা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এবং দয়ারাম সাহানি সিন্ধু সভ্যতা আবিষ্কার করেছিল, যার মধ্যে হরপ্পার পার্টটা দয়ারাম সাহানি আবিষ্কার করেছিল এবং রাখাল দাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারোর দিকটা আবিষ্কার করেছিল। ঠিক আছে, নেক্সট দেখো, সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রটি গুজরাটে অবস্থিত? তো এর উত্তর হচ্ছে লোথাল। কোশ্চেন নাম্বার 2, লোথাল। লোথাল হচ্ছে সিন্ধু সভ্যতার একটি স্থান, যেটি গুজরাটে অবস্থিত। এটি কি একটা বন্দর নগরী। এটাও গুজরাটে অবস্থিত, লোথাল, এবং এটি বন্দর নগরী। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 3 দেখো কি বলছে। আর্যরা প্রথম ভারতের কোথায় বসতি স্থাপন করেছিল? আর্যরা ভারতের প্রথম কোথায় বসতি স্থাপন করেছিল? রাইট আনসার হচ্ছে সপ্তসিন্ধু অঞ্চল। সপ্তসিন্ধু অঞ্চলে আর্যরা প্রথম বসতি স্থাপন করেছিল। সপ্তসিন্ধু অঞ্চল বলতে বর্তমানের কোন অঞ্চলকে বোঝায়? পাঞ্জাব এবং তার পার্শ্ববর্তী এলাকা। পাঞ্জাব এবং বর্তমানে পাকিস্তানের যে সিন্ধ প্রভিন্স আছে, সেই এরিয়াটাকে সিন্ধু সভ্যতার আদি বসতি স্থাপন করেছিল আর্যরা। ঠিক আছে, নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 4 বলছে গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করে? গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করে? রাইট আনসার হচ্ছে বোধগয়া। বোধগয়া। বোধগয়ায় গৌতম বুদ্ধ উরুবিল্বুক নামক স্থানে অশ্বত্থ গাছের নিচে নির্বাণ লাভ করে এবং এই অশ্বত্থ গাছটারই পরে নাম হয়ে যায় কি? বোধি বৃক্ষ। বোধি বৃক্ষ। এই স্থানটি কোথায় অবস্থিত? বর্তমান বিহারে অবস্থিত। ঠিক আছে, গৌতম বুদ্ধের আরো কয়েকটা জিনিস দেখে রাখো। জন্ম কোথায়? লুম্বিনীতে, লুম্বিনী। জ্ঞান লাভ হচ্ছে বোধগয়া বললাম। প্রথম উপদেশ কোথায় দিয়েছিল? সারনাথে। প্রথম উপদেশ উপদেশ হচ্ছে সারনাথ। এগুলো খুব ইম্পর্টেন্ট। এবং মৃত্যু কোথায়? কুশীনগর। মৃত্যু হচ্ছে কুশীনগর। কুশীনগর বাবা। ঠিক আছে, এবং এই যে প্রথম উপদেশ দেওয়া, সেটাকে কি বলা হয়? ধর্মচক্র প্রবর্তন। ধর্মচক্র প্রবর্তন। ঠিক, এইসব জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 5 বলছে জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর কে ছিলেন? জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর কে ছিলেন? জৈন ধর্মের 24 জন তীর্থঙ্কর ছিল। প্রথম জন ইম্পর্টেন্ট, 23 নম্বরকে ইম্পর্টেন্ট এবং 24 নম্বরকে, এই তিনটি হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো জৈনদের 24তম তীর্থঙ্কর ছিল হচ্ছে মহাবীর। মহাবীরের আসল নাম কি ছিল? বর্ধমান। তিনি জৈনদের শেষ এবং 24তম তীর্থঙ্কর ছিলেন। মহাবীরের জন্মস্থান কোথায়? মহাবীরের জন্মস্থান হচ্ছে কুন্দগ্রাম। কুন্দগ্রাম। এবং দেখো এই তিনটে তীর্থঙ্করের নাম ইম্পর্টেন্ট বললাম, এই তিনটে তীর্থঙ্করের নামটাও দেখে নাও। প্রথম তীর্থঙ্করের নাম কি ছিল? ঋষভদেব বা ঋষভনাথ। ঋষভদেব বা ঋষভনাথ। 23তম তীর্থঙ্করের নাম ছিল পার্শ্বনাথ বা পরেশনাথ। পার্শ্বনাথ বা পরেশনাথ। এবং 24তম হচ্ছে মহাবীর। ঠিক আছে, এই তিনটে হচ্ছে ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চেন দেখো, তোমরা যদি এই যে পিডিএফটা পেতে চাও, চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে,
টেলিগ্রাম জয়েন করে যাও। টেলিগ্রামে পিডিএফটা অলরেডি আপলোড করা আছে। যদি জয়েন না করতে পারো আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিও, 6289182752। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিও, আমি তোমাকে পিডিএফগুলো দিয়ে দেবো বা হোয়াটসঅ্যাপ চ্যানেলেও অ্যাড করে দেবো। ঠিক আছে, নেক্সট দেখো। কোশ্চেন নাম্বার 6 বলছে, নন্দবংশের শেষ রাজা কে ছিল? নন্দবংশের শেষ রাজা কে ছিল? নন্দবংশের শেষ রাজা ছিল ধননন্দ। ধননন্দকে পরাজিত করে কে? চন্দ্রগুপ্ত মৌর্য। কার সহায়তায় পরাজিত করে? কৌটিল্য বা চাণক্যের সহায়তায় প্রথম চন্দ্রগুপ্ত মৌর্য ধননন্দকে পরাজিত করে মৌর্য বংশের স্থাপনা করেন। ঠিক আছে, ধননন্দ ছিল হচ্ছে নন্দবংশের শেষ রাজা। নন্দবংশের প্রথম রাজা কে ছিল? মহাপদ্মনন্দ। ঠিক আছে, শেষ রাজা ধননন্দ। ব্যাস, এইটুকু ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা প্রথম চন্দ্রগুপ্ত মৌর্য। এই কোশ্চেনে আমরা দেখলাম তিনি চাণক্যের সহায়তায় এই সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, অশোক কবে কলিঙ্গ আক্রমণ করে? অশোক কবে কলিঙ্গ আক্রমণ করে? উত্তর দেখো, 261 খ্রিস্টপূর্বাব্দে। 261 বিসিতে অশোক কলিঙ্গ আক্রমণ করেছিল। অশোকের কলিঙ্গ আক্রমণ খুব ইম্পর্টেন্ট, কারণ কলিঙ্গ যুদ্ধের জয়লাভের পর, কলিঙ্গে জয়ের পর অশোক কি করেছিল? অহিংসা নীতি গ্রহণ করেছিল। অহিংসা নীতি গ্রহণ করেছিল, বুদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিল। বুদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিল এবং তিনি পরে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে এবং অহিংসা নীতি গ্রহণ করেন কলিঙ্গ জয়লাভের পর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, ইন্ডিকা গ্রন্থটি কার লেখা? কোশ্চেন নাম্বার 9, যেটা ডাব্লিউবিসিএস 2016তেও এসছে। দেখো প্রত্যেকটা কোশ্চেন কোনো না কোনো ডাব্লিউবিসিএস এর ইয়ারে এসছে, আমি সেই সালগুলো তোমাদের পাশে মেনশন করে দিয়েছি। ঠিক আছে, ইন্ডিকা গ্রন্থটি কার রচনা? ইন্ডিকা গ্রন্থটি কার রচনা? এর উত্তর হচ্ছে মেগাস্থেনিস। মেগাস্থেনিস হচ্ছে সেলুকাসের দূত ছিল। তিনি কোথা থেকে এসেছিল? গ্রিস থেকে। গ্রিস থেকে এসেছিল, সেলুকাসের দূত ছিল। কার জায়গায় এসেছিল, মানে কার দরবারে এসেছিল? চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে এসেছিল। ঠিক আছে, তা এই যে ইন্ডিকা গ্রন্থ থেকে কি জানা যায়? ইন্ডিকা গ্রন্থ থেকে প্রাচীন ভারতের সমাজ, প্রশাসন এবং সংস্কৃতি সম্পর্কে অনেক তথ্য জানা যায়। ঠিক আছে, নেক্সট দেখো, বলছে ডাব্লিউবিসিএস 2019 এর কোশ্চেন, কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা কে? কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা কে? কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজার নাম ছিল কনিষ্ক। যেহেতু আমরা এখানে 100টা কোশ্চেন্স কভার করছি, সেই জন্য আমরা অপশনস রাখিনি, ডাইরেক্ট কোশ্চেন আনসার ফরম্যাটেই রেখেছি, যাতে তোমাদের টাইম কম লাগে এবং তোমরা পুরো সিলেবাসটাই ইজিলি কভার আপ করতে পারো। ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো দেখা হয়ে যাবে, তোমাদের টাইমও কম লাগবে। ঠিক আছে, এবং তোমাদের যদি অপশানস ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ আরও মানে ডাউট থাকে, সেটার জন্য পিওয়াইকিউ এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সের আলাদা প্লেলিস্ট আছে। আর তোমরা যদি কম্বাইন তোমাদের প্রিপারেশন কেমন সেটা চেক করতে চাও, কম্বাইন প্রিপারেশন, তার জন্য আমাদের জিকে রিভিশন সিরিজ আছে। প্রত্যেকটা পার্টে আমরা 50টা করে কোশ্চেন কভার করি এবং হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স সব সেকশন থেকেই আমরা কোশ্চেন নিই। ইকোনমিক্স, হ্যাঁ, সব সেকশন থেকে আমরা কোশ্চেন্স নিই, 50টা কোশ্চেন করে। এর অলরেডি 11 থেকে 12খানা পার্ট অলরেডি আপলোড করা আছে চ্যানেলে, তোমরা দেখে নিও। 500-600 কোশ্চেন্স অলরেডি আমরা কভার করে ফেলেছি। ঠিক আছে, এবং প্রত্যেকটা কোশ্চেনের সঙ্গে আমরা অ্যাডিশনাল ইনফরমেশনও রেখেছি, যাতে তোমাদের প্রিপারেশনে আরও হেল্প হয়। তোমাদের পরীক্ষার আগে এই সিরিজটা পুরোটা দেখে নিও। ঠিক আছে, এখান থেকে অনেক কোশ্চেন্স কভার আসবে। নেক্সট দেখো, বলছি কি বলছে, কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজাকে? কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজার নাম কি ছিল? কনিষ্ক। কনিষ্ক হচ্ছে কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা। কুষাণ বংশের শেষ রাজাকে যদি বলে, শেষ রাজা বাসুদেব প্রথম। ঠিক আছে, এবং কুষাণ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কুজুল কথফিসেস। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন বলছে, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে? গুপ্ত বংশের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে শ্রীগুপ্ত। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রীগুপ্ত। তিনি প্রথম চন্দ্রগুপ্তকে কিন্তু প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। অ্যাকচুয়াল প্রতিষ্ঠাতা বলা হয় প্রথম চন্দ্রগুপ্তকে, কিন্তু প্রতিষ্ঠাতা হচ্ছে
প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রীগুপ্ত, শ্রীগুপ্ত। আর ইম্পর্টেন্ট হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত। ঠিক আছে, 275 থেকে 300 খ্রিস্টাব্দের মধ্যে তিনি শাসন করেছিলেন। তার রাজধানী ছিল কোথায়? পাটলিপুত্র, পাটলিপুত্র। ঠিক আছে, এবং গুপ্ত যুগকে ভারতের ইতিহাসের গোল্ডেন এজ বলা হয়, গোল্ডেন এজ অফ ইন্ডিয়ান হিস্ট্রি বলা হয় কোনটাকে? গুপ্ত যুগকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, কাকে ভারতের নেপোলিয়ান বলা হয়? দেখো উত্তর হচ্ছে সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তকে তার অসাধারণ বীরতার জন্য ভারতের নেপোলিয়ান বলা হয়। এবং কে বলা ছিল? ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ তাকে এই আখ্যা দিয়েছিল, কারণ সমুদ্রগুপ্ত বহু রাজ্য জয় করে গুপ্ত সাম্রাজ্যকে বিশাল শক্তিশালী করেছিল এবং তার সামরিক দক্ষতা এবং বিজয় অভিযানের জন্য তাকে এই উপাধি দিয়েছিল হচ্ছে ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ। তাকে বিক্রমাদিত্যও বলা হয়, বিক্রমাদিত্যও বলা হয়, বিক্রমাদিত্যও বলা হয় সেম লোককে। ঠিক আছে, সমুদ্রগুপ্তকে বা চন্দ্রগুপ্ত দ্বিতীয়। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে এলাহাবাদ প্রশস্তি কার রচনা? এলাহাবাদ প্রশস্তি কার রচনা? এলাহাবাদ প্রশস্তির রচয়িতা হচ্ছে হরিসেন। তিনি ছিল কে ছিল? সমুদ্রগুপ্তেরই সভাকবি ছিল। সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিল? হরিসেন। হরিসেনের রচয়িতা হরিসেন কি লিখেছিল? এলাহাবাদ প্রশস্তি, এলাহাবাদ প্রশস্তি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, ফাহিয়েন কার রাজত্বকালে ভারতে আসেন? ফাহিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে আসেন। দ্বিতীয় চন্দ্রগুপ্ত, যাকে বিক্রমাদিত্য বলা হয়, তার রাজত্বকালে ফাহিয়েন ভারতে আসেন। ফাহিয়েন হচ্ছে 399 থেকে 414 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে ভারতে এসেছিল। ঠিক আছে, তখন রাজা কে ছিল? সেকেন্ড চন্দ্রগুপ্ত। ঠিক আছে, তার ভ্রমণ বৃত্তান্ত থেকে গুপ্ত যুগের সমাজ এবং ধর্ম সম্পর্কে জানা যায়। ঠিক আছে, এবং হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে এসেছিল? হিউয়েন সাং হচ্ছে হর্ষবর্ধনের সময় ভারতে এসেছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল? হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল? কনৌজে। হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল? কনৌজে। তিনি কোন বংশের রাজা ছিল? পুষ্যভূতি। পুষ্যভূতি বংশের রাজা ছিল হচ্ছে কনৌজে, এই হর্ষবর্ধন, এবং তার রাজধানী ছিল কনৌজ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, হর্ষচরিত গ্রন্থটি কার লেখা? হর্ষচরিত গ্রন্থটি বাণভট্টের লেখা, বাণভট্ট। বাণভট্ট কে ছিল? হর্ষবর্ধনের সভাকবি ছিল। হর্ষবর্ধনের সভাকবি ছিল হচ্ছে বাণভট্ট। হর্ষচরিত হচ্ছে কি? হর্ষবর্ধনের জীবনী ছিল, হর্ষবর্ধনের জীবনী। ঠিক, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন, হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে আসে? আমরা আগের স্লাইডে দেখলাম, তার উত্তর হচ্ছে হর্ষবর্ধন, এবং তার রচিত গ্রন্থের নাম কি? সিইউকি। এটা ইম্পর্টেন্ট, সিইউকি হচ্ছে হিউয়েন সাং এর রচিত গ্রন্থের নাম। দেখো নেক্সট কোশ্চেন, পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? পাল বংশের প্রতিষ্ঠাতা ছিল হচ্ছে গোপাল। গোপাল ছিল পাল বংশের প্রতিষ্ঠাতা। আনুমানিক 755 খ্রিস্টপূর্বাব্দে, 755 খ্রিস্টপূর্বাব্দে বাংলায় পাল বংশ প্রতিষ্ঠাতা করা হচ্ছে গোপাল। বাংলায় অরাজকতা এবং বা বাৎসন্যায় দূর করে তিনি পাল বংশের প্রতিষ্ঠা করেছিল। পাল বংশের প্রতিষ্ঠাতা ছিল কে? গোপাল। 750 খ্রিস্টপূর্বাব্দে তিনি সিংহাসনে বসেছিল। শ্রেষ্ঠ রাজা কে ছিল? বেস্ট রাজা কে ছিল পাল বংশের? তার নাম ছিল ধর্মপাল, ধর্মপাল। এবং শক্তিশালী রাজা কে ছিল? সবচেয়ে শক্তিশালী রাজা ছিল হচ্ছে দেবপাল। সবচেয়ে শক্তিশালী হচ্ছে দেবপাল। ঠিক আছে, এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, বিক্রমশিলা মহাবিহার কে প্রতিষ্ঠা করে? বিক্রমশিলা মহাবিহার কে প্রতিষ্ঠা করে? এর উত্তর হচ্ছে ধর্মপাল। ধর্মপাল বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা করেছিল। তিনি পাল বংশের অন্যতম শ্রেষ্ঠ রাজা ছিল এবং বিক্রমশিলা মহাবিহার বৌদ্ধ শিক্ষার কেন্দ্র ছিল, বৌদ্ধ শিক্ষার কেন্দ্র ছিল। ঠিক আছে, বিক্রমশিলা বর্তমানে কোথায় অবস্থিত? বর্তমানে বিহারে অবস্থিত, বর্তমান বিহারে অবস্থিত। ঠিক আছে, এটি নালন্দা বিশ্ববিদ্যালয়ের পর সবচেয়ে সেকেন্ড বিগেস্ট ইউনিভার্সিটি ছিল।
নালন্দার পর সেকেন্ড ছিল, নালন্দা ছিল ফার্স্ট আর বিক্রমশিলা মহাবিহার ছিল সেকেন্ড। ঠিক আছে, নালন্দা বিশ্ববিদ্যালয় কোন যুগে তৈরি হয়েছিল? গুপ্ত যুগে, গুপ্ত যুগে। ঠিক আছে, আর বিক্রমশিলা হচ্ছে পাল বংশে। আর একটা মহাবিহার এই সময় ইম্পর্টেন্ট ছিল পাল বংশে, সেটা হচ্ছে অদন্তপুরী, নামটা মনে রাখবে, অদন্তপুরী মহাবিহার, মহাবিহার। ঠিক আছে, অদন্তপুরী মহাবিহারও পাল বংশের প্রতিষ্ঠাতা হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন দেখো, সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? সেন বংশের প্রতিষ্ঠাতা ছিল হচ্ছে, সেন বংশের প্রতিষ্ঠাতা ছিল হচ্ছে সামন্ত সেন। সামন্ত সেন ছিল সেন বংশের প্রতিষ্ঠাতা, কিন্তু অ্যাকচুয়াল রাজা কে ছিল? অ্যাকচুয়াল প্রতিষ্ঠাতা বলা হয়, মানে প্রকৃত প্রতিষ্ঠাতা, বিজয় সেনকে। আর যদি শুধু প্রতিষ্ঠাতা জিজ্ঞেস করে তাহলে উত্তর হবে সামন্ত সেন। ঠিক আছে, আর শেষ রাজা কে ছিল? লক্ষণ সেন। শেষ রাজা ছিল হচ্ছে লক্ষণ সেন। ঠিক আছে, নেক্সট দেখো, গীত গোবিন্দম কে রচনা করে? কোশ্চেন নাম্বার 21 হচ্ছে, গীত গোবিন্দম কে রচনা করে? কবি জয়দেব, কবি জয়দেব গীত গোবিন্দম রচয়িতা করে। তিনি লক্ষণ সেনের সভাকবিও ছিল। এবং গীত গোবিন্দম কি নিয়ে রচিত? গীত গোবিন্দম হচ্ছে রাধা কৃষ্ণের প্রেম কাহিনী নিয়ে রচিত। রাধা কৃষ্ণের প্রেম কাহিনী নিয়ে রচিত। ঠিক আছে, প্রেম কাহিনী নিয়ে রচিত। কোন সময়ে রচিত হয়েছিল? 12 দশকে, 1200 দশকে। এটি ভক্তি আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ কাব্য ছিল। ঠিক আছে, নেক্সট দেখো, তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল 1191 সালে। কার কার মধ্যে হয়েছিল? পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরির মধ্যে। কোথায় হয়েছিল? তরাইনে হয়েছিল। তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? 1192 সালে। একই লোকের মধ্যে, মানে পৃথ্বীরাজ চৌহান আর মোহাম্মদ ঘুরির মধ্যে। প্রথমবার পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করেছিল, সেকেন্ড টাইম মোহাম্মদ ঘুরি জয়লাভ করেছিল। ঠিক আছে, তোমাদের যদি ভিডিওগুলো ভালো থেকে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, সাবস্ক্রাইব করে নাও, এবং প্লে লিস্টে থাকা ভিডিওগুলো অবশ্যই পরীক্ষার আগে একবার করে দেখে নিও। ঠিক আছে, জিকে রিভিশন সিরিজটা খুব ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য। তো প্লে লিস্টে যাবে, প্লে লিস্টে গিয়ে দেখতে পাবে জিকে রিভিশন সিরিজ আছে, সেই জিকে রিভিশন সিরিজটা পরীক্ষার আগে একবার পুরোটা দেখে নিও। ঠিক আছে, নেক্সট দেখো, সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? ভারতে সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিল হচ্ছে কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক, কুতুবউদ্দিন আইবক 1206 সালে সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন, বা দাস বংশেরও প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, দাস বংশ বা সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে কুতুবউদ্দিন আইবক। নেক্সট কোশ্চেন দেখো, দিল্লির প্রথম মহিলা সুলতান কে ছিল? দিল্লির প্রথম মহিলা সুলতান ছিল সুলতানা রিজিয়া বা রেজিয়া সুলতানা। তিনি ছিল দিল্লি সুলতানাতে প্রথম এবং একমাত্র মহিলা সুলতান। তিনি কে ছিল? ইলতুৎমিশের কন্যা ছিল। ইলতুৎমিশের কন্যা ছিল। 1236 থেকে 1240 পর্যন্ত তিনি রাজত্ব করেছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, চাহেলগাঁও বা 40 চক্র কে গঠন করে? 40 চক্র কে গঠন করে? 40 চক্র গঠন করেছিল হচ্ছে ইলতুৎমিশ। এটা 40 জন তুর্কি দাসের একটি দল ছিল, একটি দল ছিল। সেটা কি রচনা করেছিল, কে গঠন করেছিল? ইলতুৎমিশ। ইলতুৎমিশ 40 চক্র রচনা করে। ইলতুৎমিশের সময় আরেকটি ইম্পর্টেন্ট কাজ হয়েছিল, কুতুব মিনারের গঠন কাজ শেষ হয়েছিল। কুতুব মিনার গঠন শেষ হয়েছিল ইলতুৎমিশের সময়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, কে সাজদা এবং পাইবাস প্রথা চালু করেছিল? সাজদা এবং পাইবাস প্রথা চালু করেছিল হচ্ছে গিয়াসউদ্দিন বলবন। গিয়াসউদ্দিন বলবন রাজতন্ত্রের মর্যাদা বৃদ্ধিতে এইসব প্রথা চালু করেছিল। ঠিক আছে, এবং আরও তো একটা প্রথা জেনে রাখো, ইকতা প্রথা। যদি বলি ইকতা প্রথা কে চালু করেছিল, তাহলে ইকতা প্রথা চালু করেছিল হচ্ছে ইলতুৎমিশ। এবং পাইবাস এবং সিজদা প্রথা চালু করেছিল, দরবারি সম্মান প্রথা, সেটা হচ্ছে গিয়াসউদ্দিন বলবন। নেক্সট কোশ্চেন দেখো,
নেক্সট কোশ্চেন নাম্বার 27, খিলজি বংশের প্রতিষ্ঠাতা কে? খিলজি বংশের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে জালালউদ্দিন খিলজি। খিলজি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে জালালউদ্দিন খিলজি। জালালউদ্দিন খিলজি 1290 সালে এই বংশের প্রতিষ্ঠাতা করেছিল। ঠিক আছে, এবং তারপরে তার স্থানে কে আসে? আলাউদ্দিন খিলজি। সবচেয়ে শক্তিশালী রাজা ছিল আলাউদ্দিন খিলজি এবং প্রথম প্রতিষ্ঠাতা ছিল হচ্ছে জালালউদ্দিন খিলজি। নেক্সট কোয়েশ্চেন দেখো, দাক্ষিণাত্যের বিজয়ী প্রথম মুসলিম শাসক কে? অপশন উত্তর দেখো, উত্তর হচ্ছে আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজি প্রথম মুসলিম শাসক যে দাক্ষিণাত্য জয় করেছিল। তিনি 1303 থেকে 1311 পর্যন্ত দাক্ষিণাত্যে অভিযান চালিয়ে তার সেনাপতি মালিক কাফুরের নেতৃত্বে, মালিক কাফুর এই নামটা খুব ইম্পর্টেন্ট, মালিক কাফুরের নেতৃত্বে দাক্ষিণাত্য জয় করে, দাক্ষিণাত্য জয় করেছিল। ঠিক আছে, নেক্সট দেখো, তৈমুরলং কবে ভারত আক্রমণ করে? তৈমুরলং ছিল হচ্ছে তুগলক বংশের শাসনকালে 1398 সালে তৈমুরলং ভারত আক্রমণ করেছিল। তৈমুরলং 1398 সালে ভারতে আক্রমণ করেছিল। নেক্সট কোয়েশ্চেন দেখো, আগ্রা শহরের প্রতিষ্ঠাতা কে? আগ্রা শহরের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে সিকান্দার লোদি। সিকান্দার লোদি 1504 সালে আগ্রা শহরের প্রতিষ্ঠা করে। 1504 সালে আগ্রা শহরের প্রতিষ্ঠা করে কে? সিকান্দার লোদি। নেক্সট কোয়েশ্চেন দেখো, পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 সালে বাবর এবং লোদি বংশের শেষ রাজা ইব্রাহিম লোদির সাথে। এতে জয়লাভ কে করেছিল? বাবর। জয়লাভ করে বাবর কি হয়েছিল? মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিল। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিল। ঠিক আছে, নেক্সট হচ্ছে খানুয়ার যুদ্ধ কবে সংগঠিত হয়? খানুয়ার যুদ্ধ, এটা WBCS 2018 কোশ্চেন, সংগঠিত হয়েছিল 1527 সালে বাবর এবং রাণা সংগ্রাম সিংহের মধ্যে। 1527 সালে 1527 সালে বাবর এবং রাণা সংগ্রাম সিংহের মধ্যে খানুয়ার যুদ্ধ হয়েছিল। এতে কে জয়লাভ করে? বাবর। জয়লাভ করে ভারতে মুঘল সাম্রাজ্যের শক্তি বৃদ্ধি করেছিল। ঠিক আছে, খানুয়া জায়গাটা কোথায় অবস্থিত? খানুয়া অবস্থিত হচ্ছে রাজস্থানে। খানুয়া হচ্ছে রাজস্থানে। নেক্সট দেখো, গ্র্যান্ড ট্যাঙ্ক রোড কে নির্মাণ করে? গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নির্মাণ করে হচ্ছে শের শাহ। শের শাহ হচ্ছে সোনারগাঁও থেকে পেশোয়ার পর্যন্ত বিস্তৃত রাস্তা তৈরি করে, যার নাম ছিল জিটি রোড বা গ্র্যান্ড ট্যাঙ্ক রোড। একে আরও একটা নামে জানা হয়, বলা হয় সড়ক-ই-আজম, এই নামেও পরিচিত ছিল। সড়ক-ই-আজম, সড়ক-ই-আজম নামে পরিচিত ছিল। কতদিন লেগেছিল? 1540 থেকে 1545 সাল পর্যন্ত। ঠিক আছে, এটা বাংলাদেশের সোনেরগাঁও থেকে পাকিস্তানের পেশোয়ার পর্যন্ত, ভারত ও পাকিস্তান হয়ে আফগানিস্তানের পেশোয়ার পর্যন্ত বিস্তৃত ছিল। ঠিক আছে, শের শাহ সূরি হচ্ছে রাইট আনসার। নেক্সট দেখো, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়? পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়? অপশন দেখো, এই উত্তর দেখো, 1556 সালে। 1556 সালে আকবর এবং হিমুর মধ্যে, 1556 সালে আকবর বনাম হিমুর মধ্যে পানিপথে দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। আকবরের সেনাপতি কে ছিল? বৈরাম খাঁ। বৈরাম খাঁয়ের নেতৃত্বে হিমুর সাথে পানিপথের সেকেন্ড ব্যাটেল অফ পানিপথ হয়েছিল। ঠিক আছে, এতে মুঘল সাম্রাজ্যের বিজয় এবং ভারতে মুঘল সাম্রাজ্যের পুনঃপ্রতিষ্ঠা হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো, হলদিঘাটের যুদ্ধ কবে হয়? কোশ্চেন হচ্ছে হলদিঘাটের যুদ্ধ কবে হয়? 1576 সালে, কোশ্চেন নাম্বার 35 ছিল এটা। 1576 সালে আকবর এবং মহারাণা প্রতাপের মধ্যে
হলদিঘাটের যুদ্ধ হয়? আকবর এবং মহারাণা প্রতাপের মধ্যে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল। আকবর এবং মহারাণা প্রতাপ 1576, ঠিক আছে। এতে কে জিতেছিল? এতে হচ্ছে আকবর জিতেছিল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, দিন ই ইলাহি কে প্রবর্তন করে? দিন ই ইলাহি এটা হচ্ছে একটা ধর্মমত, এটা প্রবর্তন করেছিল হচ্ছে আকবর। আকবর 1582 খ্রিস্টাব্দে দিন ই ইলাহি এটা হচ্ছে ধর্মীয় সমন্বয়বাদী মতবাদ। এতে হিন্দু মুসলিম সহ বিভিন্ন ধর্মের সমন্বয় করে এটি তৈরি হয়েছিল। এটি কোনো পূর্ণ ধর্ম নয়, বরং একটি নৈতিক ও দার্শনিক মতবাদ, ঠিক আছে। এটি কে প্রচলন করেছিল? আকবর প্রচলন করেছিল। নেক্সট দেখো, ফতেপুর সিক্রি কে নির্মাণ করে? ফতেপুর সিক্রি কে নির্মাণ করে? ফতেপুর সিক্রি হচ্ছে আকবর গুজরাট জয়ের স্মৃতিতে আকবর ফতেপুর সিক্রি নির্মাণ করেছিল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, জাহাঙ্গীরের রাজত্বকালে কোন ইংরেজ দূত ভারতে আসেন? জাহাঙ্গীরের রাজত্বকালে স্যার টমাস রো 1615 খ্রিস্টাব্দে ভারতে এসেছিল। তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি ছিল, ঠিক আছে। এবং মুঘল দরবারে বাণিজ্যিক সুবিধা তার জন্য অনুমতি আদায় করতে এসেছিল, ওকে, যাকে ফরমান বলা হতো, ঠিক আছে। স্যার থমাস রো। নেক্সট কোশ্চেন দেখো, তাজমহলের প্রধান স্থপতি কে ছিল? তাজমহলের প্রধান স্থপতি বা শিল্পী কে ছিল? উস্তাদ ঈশা খাঁ হচ্ছে রাইট আনসার। উস্তাদ ঈশা খাঁ শাহজাহানের নির্দেশে তাজমহল তৈরি করেছিল, ঠিক আছে। উস্তাদ ঈশা খাঁ হচ্ছে রাইট আনসার। নেক্সট দেখো, WBCS 2018 কোশ্চেন, শিবাজির রাজ্যাভিষেক কবে হয়? শিবাজির রাজ্যাভিষেক হয় 1674 সালে। 1674 সালে রায়গড় দুর্গে তিনি ছত্রপতি উপাধি নিয়েছিল এবং তাহার রাজ্যাভিষেক হয়েছিল, ঠিক আছে। 1674 হচ্ছে রাইট আনসার। নেক্সট দেখো, বলছে কোশ্চেন নাম্বার 41, পলাশির যুদ্ধ কবে হয়েছিল? পলাশির যুদ্ধ কবে হয়েছিল? এর উত্তর হচ্ছে 1757 সালের 23শে জুন সিরাজ উদ্দৌলা এবং ইংরেজদের মধ্যে, যাদের নেতৃত্ব করেছিল হচ্ছে রবার্ট ক্লাইভ, তাদের মধ্যে পলাশির যুদ্ধ হয়েছিল। এতে জয়লাভ করেছিল ইংরেজরা এবং তাদের শাসন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চালু হয়েছিল। পলাশির যুদ্ধের ইম্পর্টেন্স হচ্ছে পলাশির যুদ্ধের মাধ্যমে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শুরু হয়েছিল, ঠিক আছে। নেক্সট হচ্ছে, বক্সারের যুদ্ধ কবে হয়? বক্সারের যুদ্ধ হয় 1764 সালে। এটা 2021 সালের কোশ্চেন। 1764 সালে বক্সারের যুদ্ধ হয়েছিল। বক্সারের যুদ্ধে কে কে কারা অংশগ্রহণ করেছিল? মীর কাসিম, সিরাজউদ্দৌলা এবং শাহ আলম, এদের তিনজনের মিলিত বাহিনী, আর বনামে কি ছিল? ইংরেজ, ঠিক আছে। মীর কাসিম, শাহ আলম টু এবং সুজাউদ্দৌলা, এই তিনজনের মিলিত বাহিনী, তার সঙ্গে ইংরেজদের যুদ্ধ হয়েছিল 1764 সালে, যেটা বক্সারের যুদ্ধ নামে পরিচিত। এখানেও ইংরেজরাই জয়লাভ করেছিল। নেক্সট দেখো, কবে দ্বৈত শাসন ব্যবস্থা রদ করা হয়? ভারতে দ্বৈত শাসন ব্যবস্থা রদ করা হয়েছিল 1772 সালে। কে রদ করেছিল? ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসন ব্যবস্থা রদ করেছিল হচ্ছে 1772 সালে। চালু কে করেছিল? চালু করেছিল রবার্ট ক্লাইভ। কত সালে? 1765 সালে। 1765 সালে চালু করেছিল এবং 1772 সালে এটি রদ করেছিল ওয়ারেন হেস্টিংস। কেন রদ করেছিল? কারণ শাসন ব্যবস্থায় দুর্নীতি এবং বিশৃঙ্খলা হয়েছিল, সেটার জন্য 1772 সালে দ্বৈত শাসন ব্যবস্থা রদ করে দেওয়া হয়। কোশ্চেন নাম্বার 44 দেখো, বলছে রেগুলেটিং অ্যাক্ট কবে পাশ করা হয়? রেগুলেটিং অ্যাক্ট কবে পাশ করা হয়? কোশ্চেন নাম্বার 44, 2017 সালের কোশ্চেন সেটা। 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট
পাস করা হয় এবং রেগুলেটিং অ্যাক্ট পাস কে করেন? ওয়ারেন হেস্টিংস। এবং এই রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে ভারতে সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা হয়েছিল। ঠিক আছে, নেক্সট দেখো, চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেছিল? চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিল লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস 1793 সালে মূলত বাংলা, বিহার এবং ওড়িশাতে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিল। এর নীতিটা কি ছিল? জমিদারদের জমির স্থায়ী মালিকানা দেওয়া হয়েছিল এবং নির্দিষ্ট রাজস্ব স্থির করা হয়েছিল। পার্মানেন্ট সেটেলমেন্ট বলা হয় এটাকে। কি বলা হয়? ইংরেজিতে বলা হয় পার্মানেন্ট সেটেলমেন্ট। ঠিক আছে, পার্মানেন্ট সেটেলমেন্ট। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 46 কি বলছে? অধীনতামূলক মিত্রতা নীতি কে চালু করে? অধীনতামূলক মিত্রতা নীতি কে চালু করে? অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেছিল হচ্ছে লর্ড ওয়েলসলি। লর্ড ওয়েলসলি হায়দ্রাবাদের নিজাম এটি প্রথম গ্রহণ করেছিল, চালু করেছিল লর্ড ওয়েলসলি অধীনতামূলক মিত্রতা নীতি। একে কি বলা হয় ইংরেজিতে? সাবসিডিয়ারি অ্যালায়েন্স সিস্টেম। সাবসিডিয়ারি অ্যালায়েন্স সিস্টেম। ঠিক আছে, হায়দ্রাবাদের নিজাম এটি গ্রহণ করেছিল প্রথম। কত সালে চালু হয়েছিল? 1798 সালে। ঠিক আছে, এর নীতি অনুযায়ী কী ছিল? দেশীয় রাজাদের ব্রিটিশ সেনা রাখতে হতো এবং রাজারা নিজেদের পররাষ্ট্র নীতি হারিয়ে ব্রিটিশদের অধীনে হয়ে পড়েছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 47 বলছে সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করে? সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করে? এর উত্তর হচ্ছে লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি সত্য বিলোপ নীতি প্রবর্তন করেছিল। এর মাধ্যমে ইংরেজরা ঝাঁসি, সাতারা এইসব ইত্যাদি রাজ্য দখল করা হয়েছিল। ঠিক আছে, লর্ড ডালহৌসি প্রবর্তন করেছিল। নেক্সট দেখো, ভারতে প্রথম রেলপথ কবে চালু হয়? ভারতে প্রথম রেলপথ চালু হয় 1853 সালে। 1853 সালে ভারতে প্রথম রেলপথ চালু হয়। কোথা থেকে চালু হয়? বোম্বে থেকে থানে পর্যন্ত। 1853 সালে 16 এপ্রিল 1853-তে ভারতে প্রথম রেলপথ চালু হয়েছিল। ঠিক আছে, রুট ছিল মুম্বাই টু থানে। ট্রেনটি টানা হয়েছিল 3টি ইঞ্জিনে এবং 14টি বগি ছিল। ঠিক আছে, নেক্সট দেখো, সতীদাহ প্রথা কবে রদ হয়? সতীদাহ প্রথা কবে রদ হয়? সতীদাহ প্রথা রদ হয়েছিল 1829 সালে রাজা রামমোহন রায় এবং উইলিয়াম বেন্টিংকের সহযোগিতায় সতীদাহ প্রথা 1829 সালে রদ হয়েছিল। ঠিক আছে, যে আইনের মাধ্যমে রদ হয়েছিল সেটাকে বলা হতো বেঙ্গল সতী রেগুলেশন অ্যাক্ট অফ 1829। ঠিক আছে, এই অ্যাক্টের মাধ্যমে এটি ভারতীয় সমাজ সংস্কারের একটি বড় পদক্ষেপ ছিল। ঠিক আছে, এর কে অবসান করেছিল? এটা হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং এবং রাজা রামমোহন রায়। বিধবা বিবাহ আইন কবে পাশ হয়? বিধবা বিবাহ আইন পাশ হয়, এটা 2013 সালের কোশ্চেন, 1865 সালে। 1865 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্যোগে বিধবা বিবাহ আইন পাশ করা হয়। একে বলা হয়, এই অ্যাক্টের নাম কি? অ্যাকচুয়াল নাম হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন। হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন 1856 সালে এটি পাস হয়েছিল। এর প্রবর্তন করেছিল লর্ড ডালহৌসি এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্যোগ নিয়েছিল। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন বলছে সিপাহী বিদ্রোহ কবে শুরু হয়? সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল 1857 সালে। 1857 সালে সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল। কোথায় শুরু হয়েছিল? মেরাটে প্রথম এই বিদ্রোহ চালু হয়েছিল। ঠিক আছে, কারণ কি ছিল? এনফিল্ড রাইফেলের কার্তুজে বিতর্ক সহ এবং বিভিন্ন অসন্তোষ ছিল সিপাহীদের মধ্যে। কার্তুজে গরু এবং শূকরের চামড়া, এই চর্বি মিশিয়ে দেওয়া হতো, সেইটা নিয়ে সিপাহীদের মধ্যে
অসন্তোষ দেখা গিয়েছিল। এর পরিণতি কী ছিল? এটি ভারতের প্রথম বড় স্বাধীনতা সংগ্রাম। এটি ভারতের প্রথম বড় স্বাধীনতা সংগ্রাম বা ফার্স্ট মিউটিনি অফ ইন্ডিয়ান ফ্রিডম। ফার্স্ট মিউটিনি অফ ইন্ডিয়ান ফ্রিডম। ঠিক আছে, নেক্সট দেখো, ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করে? ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করে? ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিল রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় 1828 সালে সালে হিন্দু সমাজের কুসংস্কার দূর করার জন্য এবং একেশ্বরবাদ প্রচার করার জন্য বাংলায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিল এবং এটি একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও ধর্মীয় সংস্কার আন্দোলন ছিল। এবং এর পরবর্তীকালে দেবেন্দ্রনাথ ঠাকুর এবং কেশবচন্দ্র সেন, এরা হচ্ছে দুজন ইম্পর্টেন্ট পার্সোনালিটি যারা ব্রাহ্ম সমাজ জয়েন করেছিল। ঠিক আছে, 1828 রাজা রামমোহন রায়। নেক্সট কোশ্চেন দেখো, আর্য সমাজ কে প্রতিষ্ঠা করে? এর উত্তর হচ্ছে আর্য সমাজ প্রতিষ্ঠা করা হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী। স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 সালে আর্য সমাজ প্রতিষ্ঠা করে। স্বামী দয়ানন্দ সরস্বতীর লেখা বিখ্যাত গ্রন্থের নাম কি? বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে সত্যার্থ প্রকাশ। সত্যার্থ প্রকাশ। এবং বিখ্যাত ট্যাগলাইন মানে স্লোগানের নাম কি? গো ব্যাক টু দ্য বেদাস। গো ব্যাক টু বেদাস। ঠিক আছে, ইম্পর্টেন্ট এই দুটো। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন বলছে রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করে? রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দ 1897 সালে প্রতিষ্ঠা করেছিল। ঠিক আছে, কি জন্য প্রতিষ্ঠা করা হয়েছিল? শিক্ষা, সমাজসেবা এবং ধর্মীয় মানবিক কাজের জন্য প্রতিষ্ঠা হয়েছিল। কোথায় প্রতিষ্ঠা হয়েছিল? বেলুড়ে। বেলুড় মঠ। বেলুড় মঠে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয়েছিল। ঠিক আছে, নেক্সট দেখো, ভারতের জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠা হয়েছিল? ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল 1895 সালে অ্যালান অক্টেভিয়ান হিউমের উদ্যোগে। অ্যালান অক্টেভিয়ান হিউম। তো জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল 1885 সালে। ফার্স্ট জাতীয় কংগ্রেসের অধিবেশন কোথায় হয়েছিল? কলকাতাতে। সরি, ফার্স্ট অধিবেশন হয়েছিল মুম্বাইতে তেজপাল কলেজে। তেজপাল কলেজে। ঠিক আছে, 1885-তে। নেক্সট দেখো, হ্যাঁ, জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিল? জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিল? জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিল উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। প্রথম সভাপতি ছিল উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। প্রথম অধিবেশন বোম্বেতে হয়েছিল। কত সালে হয়েছিল? আগের কোশ্চেনে দেখলে 1885-তে। 1885-তে। ঠিক আছে, নেক্সট দেখো, বঙ্গভঙ্গ কবে কার্যকর হয়? বঙ্গভঙ্গ কবে কার্যকর হয়? বঙ্গভঙ্গ কার্যকর হয় 1905 সালে। লর্ড কার্জন এটি ঘোষণা করেছিল। লর্ড কার্জন ঘোষণা করেছিল বঙ্গভঙ্গ কবে কার্যকর হয়েছিল? 1905 সালে। এবং বঙ্গভঙ্গের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব প্রচলন করেছিল। রাখি বন্ধন উৎসবের প্রচলন করেছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, মুসলিম লীগ কবে প্রতিষ্ঠা হয়? মুসলিম লীগ কবে প্রতিষ্ঠা হয়? মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছিল 1906 সালে। 1906 সালে ঢাকায় নবাব সলিমুল্লাহ মুসলিম লীগের প্রতিষ্ঠা করেন। মুসলিম লীগের ফার্স্ট সভাপতি কে ছিল? ফার্স্ট সভাপতি ছিল আগা খাঁ। আগা খাঁ ছিল ফার্স্ট সভাপতি। ঠিক আছে, কোথায় প্রতিষ্ঠা হয়েছিল? ঢাকায়। নেক্সট কোশ্চেন দেখো, কংগ্রেসের সুরাট ভাঙন কবে হয়েছিল? কংগ্রেসের সুরাট ভাঙন হয়েছিল 1907 সালে। 1907 সালে কংগ্রেসের সুরাট অধিবেশনে কংগ্রেস চরমপন্থী ও নরমপন্থী এই দুই ভাগে ভাগ হয়ে যায়। চরমপন্থী এবং নরমপন্থী। ঠিক আছে, চরমপন্থীদের নেতা কে ছিল? চরমপন্থীদের নেতা ছিল বাল গঙ্গাধর তিলক এবং নরমপন্থীদের নেতা ছিল গোপাল কৃষ্ণ
গোখলে। ঠিক আছে, এক মিনিট, সরি। নেক্সট দেখো, বলছে মরলে মিন্টো সংস্কার আইন কবে পাশ হয়? মরলে মিন্টো সংস্কার আইন পাশ হয় 1909 সালে। 1909 সালে এর মাধ্যমে পৃথক নির্বাচনের মানে সেপারেট ইলেকশনের ব্যবস্থা করা হয়েছিল। মরলে মিন্টো আইন কবে পাশ হয়? 1909 সালে, মরলে মিন্টো সংস্কার আইন। এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট কবে পাশ হয়? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট পাশ হয় 1935 সালে। ঠিক আছে, 1935 সালে। নেক্সট দেখো, গদর পার্টি কে প্রতিষ্ঠা করে? গদর পার্টি প্রতিষ্ঠা করেছিল, কোশ্চেন নাম্বার 61, লালা হরদয়াল। লালা হরদয়াল 1913 সালে স্যান ফ্রান্সিসকোতে গদর পার্টির প্রতিষ্ঠা করেছিল। তাদের উদ্দেশ্য কী ছিল? ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতকে শাসন করা। ঠিক আছে, গদর পার্টি প্রতিষ্ঠা করেছিল 1913 সালে লালা হরদয়াল। নেক্সট কোশ্চেন দেখো, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে ঘটেছিল? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল 13ই এপ্রিল 1919-এ। 13ই এপ্রিল 1919-এ। কোথায় হয়েছিল? অমৃতসরে, জেনারেল ডায়ারের নির্দেশে। এর প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজ সরকারের দেওয়া নাইটহুড উপাধি ত্যাগ করেছিল। জালিয়ানওয়ালাবাগের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর উনি নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন। নেক্সট দেখো, খিলাফত আন্দোলন কবে শুরু হয়? খিলাফত আন্দোলন, এটা 2020 সালের কোশ্চেন, কবে শুরু হয়েছিল? এর উত্তর হচ্ছে 1919 সালে। 1919 সালে আলী ব্রাদার্সের নেতৃত্বে খিলাফত আন্দোলন শুরু হয়েছিল। দুজনের নাম কি ছিল? আলী ব্রাদার্স, মোহাম্মদ আলী এবং শওকাত আলী। এদের দুজনের নেতৃত্বে খিলাফত আন্দোলন শুরু হয়েছিল। একে সাপোর্ট কে করেছিল? সাপোর্ট করেছিল হচ্ছে মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী খিলাফত আন্দোলনকে সাপোর্ট করেছিল। উদ্দেশ্য ছিল তুরস্কের খলিফার মর্যাদা রক্ষা করা। এটাই ছিল হচ্ছে খিলাফত আন্দোলনের ফার্স্ট উদ্দেশ্য। ঠিক আছে, এবং ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পর এটা চালু হয়েছিল। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পর চালু হয়েছিল। নেক্সট দেখো, অসহযোগ আন্দোলন কবে শুরু হয়? অসহযোগ আন্দোলন হচ্ছে ভারতের প্রথম গান্ধীজির নেতৃত্বে সত্যাগ্রহ আন্দোলন। ভারতব্যাপী সত্যাগ্রহ আন্দোলন হচ্ছে অসহযোগ আন্দোলন। ঠিক আছে, আর যদি বলে আঞ্চলিক, তাহলে আঞ্চলিক হচ্ছে প্রথম আঞ্চলিক সত্যাগ্রহ আন্দোলন হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ। ঠিক আছে, চম্পারণ সত্যাগ্রহ। তো অসহযোগ আন্দোলন কবে শুরু হয়েছিল? 1920 সালে অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল। এর কারণ কি ছিল? মহাত্মা গান্ধী শুরু করেছিল। কেন? 1919-এ যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল তার প্রতিবাদে অসহযোগ আন্দোলন শুরু করেছিল হচ্ছে মহাত্মা গান্ধী। ঠিক আছে, এর পদ্ধতি কি ছিল? ব্রিটিশ শিক্ষা, চাকরি, পণ্য এগুলো বর্জন করা। একে ইংরেজিতে কি বলা হয়? নন কোঅপারেশন মুভমেন্ট। ঠিক আছে, এবং কখন অবসান ঘটেছিল? যখন চৌরি চৌরায় 20 জন পুলিশকে পুড়িয়ে মারা হয়েছিল। চৌরি চৌরা ঘটনার প্রতিবাদে 1922 সালে মহাত্মা গান্ধী এই আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিল। দেখো, সেটাই নেক্সট কোশ্চেন আছে। চৌরের ঘটনা কবে ঘটেছিল? 1922 সালে। এই জন্য এই ঘটনার পর অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিল মহাত্মা গান্ধী। নেক্সট কোশ্চেন দেখো, স্বরাজ দল কে প্রতিষ্ঠা করে? স্বরাজ দল প্রতিষ্ঠা করে হচ্ছে চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু। 1923 সালে চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু স্বরাজ দল প্রতিষ্ঠা করেছিল। এটি কংগ্রেসের মধ্যে একটি গোষ্ঠী ছিল এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আইনসভায় অংশ নিয়ে প্রতিবাদ করেছিল। ঠিক আছে, রাইট অ্যান্সার হচ্ছে চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু। নেক্সট কোশ্চেন দেখো, সাইমন কমিশন কবে ভারতে আসে? সাইমন কমিশন 1928 সালে ভারতে এসেছিল। সাইমন কমিশন ব্রিটিশ সরকার তৈরি করেছিল। এর উদ্দেশ্য কি ছিল? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের পর্যালোচনা করা। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 যেটা এসেছিল সেটা পর্যালোচনা করতে সাইমন কমিশনকে নিয়োগ করা হয়েছিল। এবং সাইমন কমিশনকে 1928-এ নিয়োগ করা হয়েছিল। এবং এর কন্ট্রোভার্সি কী ছিল? বিগেস্ট কন্ট্রোভার্সি ছিল এতে কোনো ইন্ডিয়ান মানে কোনো ভারতীয় সদস্য ছিল না। ঠিক আছে, সেই জন্য সাইমন কমিশনকে নিয়ে
ব্যাপক প্রতিবাদ দেখা গেছিল। তার ট্যাগলাইন কি ছিল? সাইমন গো ব্যাক, গো ব্যাক। ঠিক আছে, সাইমন গো ব্যাক। নেক্সট দেখো, লাহোর কংগ্রেস 1929-এ কিসের দাবি উঠেছিল? লাহোর কংগ্রেস 1929-এ পূর্ণ স্বরাজের দাবি উঠেছিল। তো এই এই যে লাহোর কংগ্রেসের যে অধিবেশন হয়েছিল, কংগ্রেসের লাহোরের যে অধিবেশনটা হয়েছিল 1929 সালে, তার সভাপতি কে ছিল? জওহরলাল নেহরু। এতে কি দাবি উঠেছিল? পূর্ণ স্বাধীনতা বা পূর্ণ স্বরাজের দাবি উঠেছিল। ঠিক আছে, এবং সেই জন্যই 26শে জানুয়ারি 1930-কে স্বাধীনতা দিবস হিসাবে পালন করার প্রস্তাব উঠেছিল। ঠিক আছে, এর আন্দোলনের লক্ষ্য ছিল ব্রিটিশ শাসন থেকে সম্পূর্ণরূপে স্বাধীনতা। ঠিক আছে, নেক্সট দেখো, ডান্ডি অভিযান কবে শুরু হয়? ডান্ডি অভিযান কবে শুরু হয়? ডান্ডি অভিযানের শুরু হয় কত সালে? 1930 সালে 12ই মার্চ ডান্ডি অভিযান শুরু হয়েছিল। লবণ আইন ভঙ্গের মাধ্যমে আইন অমান্য আন্দোলন শুরু হয়। তারই একটা পার্ট ছিল হচ্ছে ডান্ডি অভিযান। ডান্ডি অভিযান কোথা দিয়ে শুরু হয়েছিল? গুজরাটের সবরমতী আশ্রম থেকে শুরু হয়েছিল। ঠিক আছে, এবং গন্তব্য কোথায় ছিল? ডান্ডি। ডান্ডি একটা জায়গার নাম। ঠিক আছে, ছিল। এবং কে নেতৃত্ব দিয়েছিল? মহাত্মা গান্ধী। ঠিক আছে, 12 মার্চ 1930-তে ডান্ডি অভিযান শুরু হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন দেখো, প্রথম গোল টেবিল বৈঠক বা ফার্স্ট গোল টেবিল রাউন্ড টেবিল কনফারেন্স কবে হয়েছিল? প্রথম গোল টেবিল বৈঠক কবে হয়েছিল? প্রথম গোল টেবিল বৈঠক হয়েছিল 1930 সালে। কোথায় হয়েছিল? লন্ডনে। লন্ডনে প্রথম গোল টেবিল বৈঠক হয়েছিল। এতে কে ছিল? এতে মানে কারা পার্টিসিপেট করেছিল? একদিকে ছিল হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্ট, আরেকদিকে ছিল হচ্ছে ইন্ডিয়ান রিপ্রেজেন্টেটিভ, মানে ভারতীয় প্রতিনিধিরা। ঠিক আছে, কংগ্রেস এতে প্রথমে অংশ নেয়নি, কারণ তখন কংগ্রেসে অসহযোগ আন্দোলন চলছিল। ঠিক আছে, নেক্সট দেখো, গান্ধী আরউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়? গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয় হচ্ছে 1931 সালে। এর ফলে গান্ধীজি দ্বিতীয় গোলটেবিল বৈঠকে গেছিল। ঠিক আছে, এর দুজন পক্ষ ছিল, একজন মহাত্মা গান্ধী, আর একজন ছিল হচ্ছে লর্ড আরউইন। ঠিক আছে, সিভিল ডিসঅবিডিয়েন্স আন্দোলন স্থগিত করা হয়েছিল এর ফলে, এবং রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়া হয়েছিল। কংগ্রেস দ্বিতীয় গোলটেবিল বৈঠকে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। কবে সাইন হয়েছিল? 5th মার্চ 1931-এ। ঠিক আছে, 5th মার্চ 1931। নেক্সট কোয়েশ্চেন দেখো, কমিউনাল অ্যাওয়ার্ড কে ঘোষণা করেছিল? কমিউনাল অ্যাওয়ার্ড ঘোষণা করেছিল হচ্ছে র্যামসে ম্যাকডোনাল্ড। র্যামসে ম্যাকডোনাল্ড 1932-তে কমিউনাল অ্যাওয়ার্ড ঘোষণা করেছিল। ঠিক আছে, কত সালে ঘোষণা করেছিল? 1932-তে। এটি ব্রিটিশ প্রধানমন্ত্রী ঘোষণা করেছিল। বিভিন্ন সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচনী ব্যবস্থাকেই কমিউনাল অ্যাওয়ার্ড বলা হতো, সেপারেট ইলেক্টোরেট ফর ডিফারেন্ট রিলিজিয়াস গ্রুপস। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন বলছে, পুনা চুক্তি কবে স্বাক্ষরিত হয়? পুনা চুক্তি কবে স্বাক্ষরিত হয়? পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1932 সালে। কাদের মধ্যে? গান্ধীজি এবং ডক্টর বি.আর. আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। নেক্সট দেখো, বলছি ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেছিল? ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিল নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি 1939 সালে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিল। কেন প্রতিষ্ঠা করেছিল? কারণ 1939 সালে, এর আগে পর্যন্ত সুভাষচন্দ্র বসু কংগ্রেসের মেম্বার ছিল। ত্রিপুরী অধিবেশন হয়েছিল 1939 সালে। ত্রিপুরী অধিবেশনে 1939-এ কংগ্রেসের ত্রিপুরী অধিবেশনে নেতাজি সুভাষচন্দ্র বসু প্রেসিডেন্ট হয়েছিল, এবং তিনি কাকে হারিয়েছিল? পট্টবি সীতারামাইয়াকে। ঠিক আছে, পট্টবি সীতারামাইয়াকে ছিল গান্ধীজির নমিনেটেড ক্যান্ডিডেট ছিল, এবং এই জয়লাভের ফলে গান্ধীজি এবং সুভাষচন্দ্র বসুর মধ্যে মতবিরোধ দেখা যায়। সেই জন্য সুভাষচন্দ্র বসু কংগ্রেস ত্যাগ করে ফরওয়ার্ড ব্লক তৈরি করেছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়?
ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়? ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় 1942 সালের 8ই আগস্ট। 1942 সালের 8ই আগস্ট গান্ধীজি করেঙ্গে ইয়া মরেঙ্গে, ডু অর ডাই, এই স্লোগান দিয়ে ভারত ছাড়ো আন্দোলন স্টার্ট করেছিল। 8th আগস্ট 1942 তে ভারত ছাড়ো আন্দোলন চালু হয়েছিল। ঠিক আছে, কোথা দিয়ে চালু হয়েছিল? মুম্বাইতে। মুম্বাইয়ের গোয়ালিয়া ট্যাঙ্ক ময়দান থেকে চালু হয়েছিল হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন। ঠিক আছে, এতে কি বলা হয়েছিল? ব্রিটিশদের ভারত ছাড়ার জন্য দাবি করা হয়েছিল। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও, এবং প্লে লিস্টে আমাদের যে ভিডিওগুলো অলরেডি অ্যাভেলেবেল আছে, সাবজেক্ট ওয়াইজ দেখতে চাইলে সাবজেক্ট ওয়াইজ অ্যাভেলেবেল আছে। আর যদি তোমরা পুরো প্রিপারেশন কেমন আছে পুরো সাবজেক্টগুলোর একসাথে, তার জন্য আমাদের জিকে রিভিশন সিরিজ অ্যাভেলেবেল আছে, যাতে প্রত্যেকটা পার্টে 50টা করে কোশ্চেন্স আছে, এবং অলরেডি 11খানা পার্ট কভার করা আছে, অলরেডি 500+ কোশ্চেন্স কভার করা আছে, ওইটা দেখে নিও। ঠিক আছে, সাবস্ক্রাইবটা প্লিজ করে দিও। নেক্সট দেখো, আজাদ হিন্দ ফৌজ কে প্রতিষ্ঠা করেছিল? আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠা করেছিল রাসবিহারী বসু। রাসবিহারী বসু 1942-তে আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছিল। পরবর্তীকালে 1943-তে সুভাষচন্দ্র বসু এটি জয়েন করেছিল। ঠিক আছে, পুনর্গঠন করেছিল হচ্ছে সুভাষচন্দ্র বসু। নেক্সট দেখো, ক্যাবিনেট মিশন কবে ভারতে আসে? ক্যাবিনেট মিশন কোশ্চেন নাম্বার 77 হচ্ছে কবে ভারতে আসে? 1946-এ ক্যাবিনেট মিশন ভারতে আসে সংবিধান সভা গঠনের প্রস্তাব নিয়ে। সংবিধান সভা গঠনের প্রস্তাব নিয়ে 1946-এর মার্চ মাসে ক্যাবিনেট মিশন ভারতে আসছিল। ঠিক আছে, ক্যাবিনেট মিশনের সদস্য কে ছিল? প্যাথিক লরেন্স, স্ট্র্যাফোর্ড ক্রিপস এবং এভি আলেকজান্ডার। এই তিনটে নাম মনে রাখবে। এদের প্রস্তাব ছিল ফেডারেশন এবং অন্তর্বর্তী সরকার গঠন করা। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 78 বলছে তেভাগা আন্দোলন কোথায় হয়েছিল? তেভাগা আন্দোলন কোথায় হয়েছিল? তেভাগা আন্দোলন হয়েছিল বাংলাতে। 1946 থেকে 47 সালে কৃষকদের মধ্যে এই আন্দোলন হয়েছিল। তেভাগা আন্দোলন কোথায় হয়েছিল? বাংলাতে। কাদের মধ্যে হয়েছিল? কৃষকদের মধ্যে। এবং কত সালে হয়েছিল? 1946 থেকে 47 সালে। নেক্সট কোশ্চেন দেখো, 2015 কোশ্চেন WBCS। ভারতের শেষ ভাইসরয় কে ছিল? ভারতের শেষ ভাইসরয় কে ছিল? ভারতের শেষ ভাইসরয় ছিল লর্ড মাউন্টব্যাটেন। প্রথম ভাইসরয় কে ছিল সেটা তোমরা আমাকে কমেন্টে বলো। যেই প্রথম ভাইসরয় ছিল সেই কিন্তু ভারতের লাস্ট গভর্নর জেনারেলও ছিল। লাস্ট গভর্নর জেনারেল এবং ফার্স্ট ভাইসরয় কে ছিল এটা কমেন্ট করে তোমরা আমাকে জানাও। ঠিক আছে, প্লিজ কমেন্ট করে জানাবে। নেক্সট দেখো, এবং মাউন্টব্যাটেনের পরিকল্পনা অনুযায়ী ভারত ভাগ হয়েছিল, মানে ভারতের পার্টিশন হয়েছিল। নেক্সট দেখো, লাস্ট ভাইসরয় ছিল মাউন্টব্যাটেন। কোশ্চেন নাম্বার 80 দেখো, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিল? স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিল হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। 1947-এ প্রথম গভর্নর জেনারেল ছিল হচ্ছে স্বাধীন ভারতের লর্ড মাউন্টব্যাটেন। যদি স্বাধীন না বলে, যদি নর্মালি বলে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিল, তখন উত্তর হবে ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস ছিল হচ্ছে ভারতের প্রথম গভর্নর জেনারেল, এবং স্বাধীন ভারতের ছিল লর্ড মাউন্টব্যাটেন। ঠিক আছে, নেক্সট দেখো, স্বাধীন ভারতে এটা প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিল? স্বাধীন ভারতের প্রথম ভারতীয়, এটা ভারতীয়, হ্যাঁ, ওটা নন ভারতীয় ছিল। তো প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিল হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী। তিনি স্বাধীন ভারতের প্রথম এবং শেষ গভর্নর জেনারেল ছিল। ফার্স্ট অ্যান্ড লাস্ট গভর্নর জেনারেল ছিল হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী। তিনি 1948 থেকে 1950 পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল ছিল, ফার্স্ট এবং লাস্ট। এবং তারপরেই 1951-52-তে আমরা কি দেখি? লোকসভা গঠন হয় এবং লোকসভা প্রথম নির্বাচনও হয়। ঠিক আছে, নেক্সট, ভারতের সংবিধান কবে গৃহীত হয়? ভারতের সংবিধান কবে গৃহীত হয়? ভারতের সংবিধান গৃহীত হয়েছিল 1949-এর 26 নভেম্বর। 1949-এর 26 নভেম্বর ভারতের সংবিধান গৃহীত হয়েছিল। ঠিক আছে, এবং প্রধান প্রণয়নকারী সংস্থা কে ছিল? গণপরিষদ। ভারতীয় গণপরিষদ এটি তৈরি করেছিল, এবং সংবিধান রচনা কমিটির
সভাপতি কে ছিল? ডক্টর বি আর আম্বেদকর। সেই জন্য বি আর আম্বেদকরকে ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনও বলা হয়। দেখো আরেকটা জিনিস, কবে গৃহীত হয়েছিল? গৃহীত হয়েছিল মানে অ্যাডাপ্টেড হয়েছিল হচ্ছে 26 নভেম্বর 1949, কিন্তু ইমপ্লিমেন্ট মানে কবে ইউজ করা হয়েছিল, মানে কার্যকর, এই দেখো নেক্সট কোশ্চেনই সেটা আছে। কার্যকর কবে হয়েছিল? কার্যকর হয়েছিল ঠিক তার 3 মাস পরে, 1950 26শে জানুয়ারি। ঠিক আছে, সেই জন্য এই দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করা হয়েছিল বা পালন করা হয়। নেক্সট কোশ্চেন দেখো, বন্দে মাতরম গানটি কোন উপন্যাসের অন্তর্গত? এটা আমরা মাল্টিপল টাইম আমাদের জিকে ডিভিশন সিরিজে কভার করেছি, তোমরা যদি না দেখে থাকো জিকে ডিভিশন সিরিজটা দেখে নিও। অলরেডি 500+ কোশ্চেন্স আমরা কভার করে ফেলেছি, যেগুলো তোমাদের WBCS প্রির জন্য এবং WBPSCর যে মিসলেনিয়াস আসছে এবং গ্রাম পঞ্চায়েত এক্সামের জন্য খুব হেল্পফুল হবে। তো এই সিরিজটা অবভিয়াসলি দেখো। বন্দে মাতরম গানটি কে রচনা করেছিল? বন্দে মাতরম গানটি রচনা করেছিল হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবং কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছিল? বন্দে মাতরম গানটি নেওয়া হয়েছিল হচ্ছে আনন্দমঠ উপন্যাস থেকে। আনন্দমঠ উপন্যাস কিসের উপর রচিত? আনন্দমঠ উপন্যাস তোমার সন্ন্যাসী বিদ্রোহের প্রেক্ষাপটে রচিত। সন্ন্যাসী বিদ্রোহের প্রেক্ষাপটে রচিত। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, নীলদর্পণ কার লেখা? নীলদর্পণ কার লেখা? নীলদর্পণ নাটকটি লেখা হচ্ছে দীনবন্ধু মিত্রের। দীনবন্ধু মিত্রের লেখা হচ্ছে নীলদর্পণ। এটিতে নীল চাষিদের ওপর অত্যাচারের কাহিনী বর্ণনা করা হয়েছে। এবং নীলদর্পণের ইংলিশ ট্রান্সলেশন কে করেছিল? ইংলিশ ট্রান্সলেশন করেছিল মাইকেল মধুসূদন দত্ত। ঠিক আছে, নেক্সট দেখো, বর্তমান ভারত কার লেখা? বর্তমান ভারত কার লেখা? বর্তমান ভারত এই কাব্যটি লেখা হচ্ছে স্বামী বিবেকানন্দ। এতে ভারতের ইতিহাস এবং সমাজচিত্র ব্যাপারে লেখা আছে। ঠিক আছে, নেক্সট দেখো, সত্যার্থ প্রকাশ কার লেখা? এটা আমরা অলরেডি বলে দিয়েছি, স্বামী দয়ানন্দ সরস্বতীর লেখা। এটি আর্য সমাজের মূল গ্রন্থ। নেক্সট দেখো, প্রপার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল অফ ইন্ডিয়া, এটি গ্রন্থটি কার লেখা? প্রপার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল অফ ইন্ডিয়া, এটি দাদাভাই নওরোজির লেখা। এটা 1876-এ লেখা এবং এই গ্রন্থতে ভারতের প্রথম জাতীয় আয় পরিমাপ করার চেষ্টা করা হয়। মানে ইন্ডিয়ার যে জিডিপি সেটা ক্যালকুলেট করার ফার্স্ট ট্রাই করা হয়েছিল এই গ্রন্থে, প্রপার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। কার লেখা? দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজিকে কি বলা হয়? গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। নেক্সট দেখো, মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ, এই গ্রন্থটি কার আত্মজীবনী? মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ এই গ্রন্থটি হচ্ছে মহাত্মা গান্ধীর আত্মজীবনী। এটি গুজরাটি ভাষায় লেখা হয়েছিল এবং এটি হচ্ছে মহাত্মা গান্ধীর আত্মজীবনী। ঠিক আছে, এটি 1925 থেকে 1929 সালের মধ্যে এটি প্রথম প্রকাশিত হয়েছিল এবং এর ইংরেজি অনুবাদ কে করেছিল? এর ইংলিশ ট্রান্সলেশন করেছিল হচ্ছে মহাদেব দেসাই। মহাদেব দেসাই। নেক্সট দেখো, ডিসকভারি অফ ইন্ডিয়া এই গ্রন্থটি কার লেখা? ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটি লেখা হচ্ছে জওহরলাল নেহরুর। জওহরলাল নেহরু 1944 সালে যখন তিনি আহমেদনগর দুর্গে কারাবন্দী ছিলেন, আহমেদনগর দুর্গে কারাবন্দী ছিলেন, তখন তিনি এই গ্রন্থটি লিখেছিল। এই গ্রন্থটিতে ইতিহাস, সংস্কৃতি, দর্শন এবং জাতীয়তাবাদের বিকাশ সম্পর্কে লেখা হয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো, কাকোরি ষড়যন্ত্র মামলা কবে হয়েছিল? কাকোরি ষড়যন্ত্র মামলা হয়েছিল 1925 সালে। 1925 সালে লখনৌতে, মানে ইউপির কাকোরিতে এই ঘটনা হয়েছিল। এতে কে কে ইনভলভ ছিল? রামপ্রসাদ বিসমিল, আশফাকুল্লাহ খান এর সাথে যুক্ত ছিল। ঠিক আছে, 1925 যখন বিপ্লবীরা লখনৌয়ের কাছে কাকোরি স্টেশনের নিকটে একটি সরকারি ট্রেজারি বহনকারী ট্রেন লুট করার চেষ্টা করেছিল। ঠিক আছে, প্রধান বিপ্লবীদের নাম কি বললাম? রামপ্রসাদ বিসমিল, আশফাকুল্লাহ খান, রাজেন্দ্র লাহিড়ী এবং রোশন সিং। এবং এর রায় কবে দেওয়া হয়? এর রায় দেওয়া হয় 1927-এ। নেক্সট কোশ্চেন দেখো, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন কবে হয়? চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয় হচ্ছে 1930 সালে। সূর্য সেন বা মাস্টারদার নেতৃত্বে বাংলাদেশের চট্টগ্রামে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল। নেক্সট দেখো,
ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই গ্রন্থটি কার লেখা? ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই গ্রন্থটি লেখা হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদের। তিনি স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিল, মৌলানা আবুল কালাম আজাদ। তার লেখা গ্রন্থের নাম কি? ইন্ডিয়া উইন্স ফ্রিডম। গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়েছিল? 1958 সালে। নেক্সট দেখো, বেসিন চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? বেসিন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1802 সালে। পেশোয়া দ্বিতীয় বাজিরাও এবং ব্রিটিশদের মধ্যে বেসিন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ঠিক আছে, বেসিন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1802 সালে পেশোয়া দ্বিতীয় বাজিরাও এবং ব্রিটিশদের মধ্যে, বা ট্রিটি অফ বেসিন বলা হয়। ঠিক আছে, এর ফলে কি শুরু হয়েছিল? সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়ার বা দ্বিতীয় মারাঠা যুদ্ধ শুরু হয়েছিল। নেক্সট দেখো, অমৃতসরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? অমৃতসরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? এটা WBCS 2012 কোশ্চেন। এর উত্তর হচ্ছে 1809 সাল। 1809 সালে মহারাজা রঞ্জিত সিং এবং ব্রিটিশদের মধ্যে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। ঠিক আছে, নেক্সট দেখো, লৌহ মানব বা আয়রন ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? লৌহ মানব বা আয়রন ম্যান অফ ইন্ডিয়া বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে, কারণ দেশের রাজ্যগুলির সংযুক্তিকরণে তার বড় ভূমিকা ছিল এবং এবং তিনি ছিল হচ্ছে স্বাধীন ভারতের প্রথম ডেপুটি প্রাইম মিনিস্টার এবং হোম মিনিস্টার, মানে স্বরাষ্ট্রমন্ত্রী, এবং উপপ্রধানমন্ত্রী ছিল হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। তার সম্মানে স্ট্যাচু অফ ইউনিটি তৈরি করা হয়েছিল। স্ট্যাচু অফ ইউনিটি তৈরি করা হয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো, এনাকে ভারতের বিসমার্কও বলা হয়। ঠিক আছে, নেক্সট দেখো, পাঞ্জাব কেশরী নামে কে পরিচিত ছিল? পাঞ্জাব কেশরী নামে কে পরিচিত ছিল? পাঞ্জাব কেশরী নামে পরিচিত হচ্ছে লালা লাজপত রায়। সাইমন কমিশন যে হয়েছিল, আমরা বললাম কিছুক্ষণ আগে আলোচনা করলাম, সাইমন কমিশন বিরোধী বিক্ষোভে তিনি পুলিশের লাঠির আঘাতে আহত হয়েছিলেন। এবং আমরা জানি ইতিহাসে লাল-বাল পাল নামে একটা ত্রয়ী ছিল, লাল-বাল পাল। তাদের লাল ছিল হচ্ছে লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক এবং বিপিনচন্দ্র পাল। ঠিক আছে, লালা লাজপত রায়কেই পাঞ্জাব কেশরী বলা হয় এবং বাল গঙ্গাধর তিলককে কি বলা হয়? লোকমান্য। লোকমান্য। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, বিনোদা ভাবে কোন আন্দোলন শুরু করেন? বিনোদা ভাবে কোন আন্দোলন শুরু করেন? বিনোদা ভাবে যে আন্দোলন শুরু করেছিল তার আন্দোলনের নাম ছিল হচ্ছে ভূদান আন্দোলন। 1951 সালে অন্ধ্রপ্রদেশের পোচামপল্লী থেকে এই আন্দোলন শুরু হয়েছিল। বিনোদা ভাবে ভূদান আন্দোলন শুরু করেছিল 1951 সালে। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় 1951 থেকে 1952-তে। এতে কে জয়লাভ করে? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এবং প্রধানমন্ত্রী কে হয়? জওহরলাল নেহেরু। অ্যান্ড আরেকটা জিনিস কি, এই যে লোকসভা তৈরি হয় সেই লোকসভা স্পিকার কে হয়? জি.ভি. মাভালাঙ্কার। ঠিক, নেক্সট দেখো, পঞ্চশীল চুক্তি কবে স্বাক্ষরিত হয়? লাস্ট কোশ্চেন, পঞ্চশীল চুক্তি কবে স্বাক্ষরিত হয়? পঞ্চশীল চুক্তি 1954 সালে ইন্ডিয়া অ্যান্ড চায়নার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। এই কোশ্চেনটাও ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আজকের লাস্ট কোশ্চেন। তো আমরা আজকে 100টা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। এগুলো WBCS প্রিলিমিনারি এবং তোমাদের যে WBPSCর মিসলেনিয়াস হবে, দুটো এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। অলরেডি সব কোশ্চেন্সগুলো প্রিভিয়াস ইয়ার থেকেই নেওয়া, সুতরাং এই কোশ্চেনগুলো রিপিট হওয়ার চান্স খুব বেশি। তোমরা প্লিজ এই সিরিজটা একবার দেখে নিও, রিপিট করে নিও, এবং অন্য সাবজেক্টের প্লেলিস্টও চ্যানেলে দেওয়া আছে, সেটাও দেখে নিও। এবং তোমাদের যদি কম্বাইন দেখতে হয়, মানে পুরো সব সাবজেক্টের একসঙ্গে দেখতে হয়, তার জন্য জিকে রিভিশন সিরিজ আছে, অলরেডি 500+ কোশ্চেন্স কভার করা আছে, সেটার চ্যানেলেও প্লেলিস্ট করা আছে, সেটাও দেখে নিও। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও এবং চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।